হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রায় স্টাডি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আত্মনির্ভর ভারত প্রকল্প অর্থাৎ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। এটা ফার্স্ট টাইম অ্যানাউন্স করেছিলেন পিএম মোদি এবং আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন পুরো ইকোনমিক প্যাকেজটাকে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। এটা 20 লাখ কোটি টাকার একটা ইকোনমিক প্যাকেজ। এই পুরো প্যাকেজটা খুবই কমপ্লিকেটেড একটা প্যাকেজ, কারণ অনেকটা বড় একটা প্যাকেজ। সো পুরোটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, তবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের কাছে, যেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো সেই সব পুরো ব্যাপারটাই আজকে আমরা আলোচনা করব, এক্সাম পয়েন্ট অফ ভিউতে কী কী ইম্পর্টেন্ট কী কী না, সেগুলো নিয়ে এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব আমরা আজকে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখে নেব আমরা প্যাকেজ কত রকমের হয়ে থাকে, রিলিফ প্যাকেজ এবং ইকোনমিক প্যাকেজ। রিলিফ প্যাকেজে কি হয় না, ওয়্যার দ্য গভর্নমেন্ট ডিরেক্টলি ট্রান্সফার ক্যাশ টু দ্য পাবলিক ওয়েলফেয়ার, অর্থাৎ এখানে গভর্নমেন্ট ডিরেক্টলি পাবলিককে ক্যাশ ট্রান্সফার করছে, ঠিক আছে, ডিরেক্টলি ক্যাশ ট্রান্সফার হচ্ছে এক্ষেত্রে। এবং ইকোনমিক প্যাকেজে কি হচ্ছে, কোনো ক্যাশ ট্রান্সফার হচ্ছে না। এখানে কি হয় না, where the government changes their policy which increases capital in the market, এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু কোনো ক্যাশ ট্রান্সফার করে না। এক্ষেত্রে গভর্নমেন্ট কী করে, নিজেদের পলিসিকে চেঞ্জ করে বা নতুন কিছু পলিসিকে অ্যাড অন করে। ক্লিয়ার? সেক্ষেত্রে মার্কেটে ক্যাপিটাল ফ্লোটা বেড়ে যায়, যার ফলে মার্কেটে যদি ক্যাপিটাল এসে যায়, মার্কেটে যদি টাকা এসে যায়, তো পাবলিকের হাতে টাকা অবভিয়াসলি পৌঁছে যাবে ইনডিরেক্টলি। সেইটাই হচ্ছে ইকোনমিক প্যাকেজ। তো বেসিক ডিফারেন্স কি দুটোর মধ্যে, রিলিফ প্যাকেজ আর ইকোনমিক প্যাকেজের মধ্যে? না, রিলিফ প্যাকেজে ডিরেক্টলি ক্যাশ ট্রান্সফার করা হয়ে থাকে এবং ইকোনমিক প্যাকেজে কি হয় না, ক্যাশ ট্রান্সফার করা হয় না। এক্ষেত্রে পলিসি চেঞ্জেস করা হয়, যার মাধ্যমে মার্কেটে ক্যাপিটাল ফ্লোটা বেড়ে যায়। নেক্সট আমরা দেখে নেব এই আত্মনির্ভর ভারত, যেটা বলা হচ্ছে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। ওকে, এটা একটা 5 পিলার প্ল্যান। কী কী পিলার আছে এর মধ্যে? না, ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি অ্যান্ড ডিমান্ড। এই 5টা পিলারের ওপর বেস করে দাঁড়িয়ে আছে এই আত্মনির্ভর ভারত প্রকল্প, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কোশ্চেন আসতেই পারে যে পাঁচটা যে প্ল্যান আছে সেগুলো কি কি। 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে 3টে হয়তো এখানের মধ্যে কিছু একটা থাকলো 3টের মধ্যে, এবং একটা অন্য কিছু থাকলো, সেটাকে এলিমিনেট করতে হবে। এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে, খুব ইম্পর্ট্যান্ট এটা। 5টা প্ল্যান কী কী, 5টা পিলার কী কী আছে? ইকোনমি 1, ইকোনমি 2, ইনফ্রাস্ট্রাকচার 3, সিস্টেম 4, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি অ্যান্ড 5, ডিমান্ড। এই 5টা পিলার দাঁড়িয়ে আছে আমাদের এই ইকোনমিক প্যাকেজ। নেক্সট, এটা কটা পার্টে ভাগ করা হয়েছে? বেসিক্যালি 4টে পার্টে একে ভাগ করা হয়েছে। কি কি? ফার্স্ট রয়েছে এমএসএমই, ট্যাক্সেস, আরআরবিস অ্যান্ড রিয়েল এস্টেট। এটা ফার্স্ট পার্টে। এগুলোর সম্বন্ধে ডিটেলসে বলা আছে যে এখানে কোথায় কত টাকা দেওয়া হবে, কি কি চেঞ্জেস করা হবে, সেই সব সম্বন্ধে ডিটেলসে বলা আছে এখানে। সেকেন্ড হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার। এখন মাইগ্রেন্ট ওয়ার্কারের মানে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের গোটা দেশে চারদিকে মানে সব জায়গায় মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়েও গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছেন, সেগুলো আমরা দেখব। থার্ড হচ্ছে এগ্রিকালচার। আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি এগ্রিকালচারাল বেসড ইকোনমি, তাই চেষ্টা করা হচ্ছে যে কী করে আমরা আমাদের এগ্রিকালচারকে আরও বুস্ট আপ করতে পারি, সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং ফোর্থ পার্টে বলা হচ্ছে ডিফেন্স, কোল, মিনারেল, সিভিল অ্যাভিয়েশন। এগুলোকে কিভাবে আরও ইমপ্রুভ করা হচ্ছে বা কিভাবে এর মধ্যে কিছু চেঞ্জেস করা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে কি বলা হচ্ছে,
ফার্স্ট পার্ট অবভিয়াসলি আমি আগেই বলেছি এমএসএমই, ট্যাক্সেস, আরআরবিস অ্যান্ড রিয়েল এস্টেটের ওপরে রয়েছে। ফার্স্ট পয়েন্ট দেখব এখানে কি আছে। গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড ₹3 লাখ crore এমার্জেন্সি ক্যাপিটাল ফেসিলিটি ফর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এমএসএমইর ফুল ফর্ম তাহলে কি না, এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এটা হচ্ছে এমএসএমইর ফুল ফর্ম। অনেক সময় ফুল ফর্মও জিজ্ঞেস করে নেয় এক্সামে। তো এই ক্ষেত্রে কী করা হচ্ছে না, এমএসএমইর জন্য একটা এমার্জেন্সি ক্যাপিটাল ফেসিলিটি অ্যালট করা হয়েছে 3 লাখ crore। এটা 100% গ্যারেন্টি কোল্যাটারাল ফ্রি এমার্জেন্সি ক্রেডিট দেয়া হবে। এটার মানে কি 100% গ্যারেন্টি কোল্যাটারাল ফ্রি, অর্থাৎ এক্ষেত্রে এর মারফত গভর্নমেন্ট টাকা দিচ্ছে, স্পেসিফিক্যালি এটা লোন দিচ্ছে। ওকে, এখানে গভর্নমেন্ট লোন দেবে, তো এই লোনটা অবভিয়াসলি শোধ করতে হবে একটা সার্টেন টাইমে। যেমন এখানে বলা হচ্ছে ক্রেডিট টার্ম রয়েছে 4 ইয়ার্স, 4 ইয়ার্সের মধ্যে পুরোটা শোধ করতে হবে। যদি কোনো প্রবলেম হয়ে যায়, কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়ে যায়, বা এই কোভিড-19 প্যান্ডামিকটা, এই মহামারীটা যদি আরও বিশাল আকার ধারণ করে, সেক্ষেত্রে ব্যবসা সম্ভব নয়, ব্যবসা ডুবে যাবে, লস হবে। তো গভর্নমেন্ট বলছে সেক্ষেত্রে আপনাকে টাকা শোধ করতে হবে না, সেক্ষেত্রে আপনার এই ঋণ মাফ হয়ে যাবে। তো এটারই মানে হচ্ছে এই 100% গ্যারেন্টি কোল্যাটারাল ফ্রি এমার্জেন্সি ক্রেডিট দেওয়া হচ্ছে এক্ষেত্রে। তবে সব এমএসএমইকে দেওয়া হবে না। যার আউটস্ট্যান্ডিং 25 crore রুপিস, 25 crore, আর যার টার্ন ওভার হচ্ছে 100 crore, সেক্ষেত্রেই তাদের ক্ষেত্রেই এটা দেওয়া হবে। আর ম্যাক্সিমাম হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম হচ্ছে 45 লাখ টাকা, মানে পার পারসন বা কোনো কোম্পানিকে ম্যাক্সিমাম দেওয়া হবে 45 লাখ টাকার লোন। ঠিক আছে, পুরোটা মানে পুরো এমএসএমই ইন্ডাস্ট্রির জন্য, পুরো এমএসএমই এন্টারপ্রাইজেসের জন্য 3 লাখ কোটি টাকা অ্যালট করা হয়েছে। কিন্তু প্রত্যেককে কত করে ম্যাক্সিমাম দেওয়া হবে না, 45 লাখ টাকা করে ম্যাক্সিমাম দেওয়া হবে। আর এর জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর 2020 হচ্ছে লাস্ট ডেট। এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি, এটা হচ্ছে লাস্ট ডেট। আর এটার শোধ দিতে হবে কত বছরের মধ্যে না, 4 বছরের মধ্যে এটা শোধ দিতে হবে। আর কারা পাবে না, যাদের আউটস্ট্যান্ডিং হবে ₹25 crore আর টার্ন ওভার হবে 100 crore, আর ম্যাক্সিমাম পাবে 45 লাখ। এগুলো হচ্ছে কিছু কি পয়েন্টস, সেইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট 2 নম্বর বলছে দ্য গভর্নমেন্ট অ্যামেন্ডস এমএসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট 2006। এই এমএসএমই ডেভেলপমেন্ট অ্যাক্টের মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসিফিকেশন, প্রিভিয়াসলি কিছু এরকম ক্লাসিফাই করা হতো, এবং এর বেস কী ছিল, কিসের ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা করা হতো না, ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টসের ওপর ভিত্তি করে এটা ক্লাসিফিকেশন করা হতো। এখন কিসের ভিত্তিতে করা হয় না, ইনভেস্টমেন্ট তো আছে আর অ্যানুয়াল টার্নওভার, এর ভিত্তিতে এখন ক্লাসিফিকেশন করা হয়। এটা আমরা পরে দেখছি, আগে এটা দেখে নিই যে আগে কী ছিল এখন অবধি। ক্লাসিফিকেশনটা এখানে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম, অ্যান্ড এখানে রয়েছে ম্যানুফ্যাকচার অ্যান্ড সার্ভিস। ম্যানুফ্যাকচার মানে হচ্ছে যেখানে কোনো প্রোডাকশন হয়, কোনো কিছু তৈরি হয়, সেক্ষেত্রে সেই ধরনের এমএসএমইগুলোর মধ্যে কী কী ডিভিশন করা হয়েছিল। আর সার্ভিস মানে হচ্ছে যে ব্যাংকিং হতে পারে, কোনো এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে, নার্সিং হোম হতে পারে, যেখানে পরিষেবা প্রদান করা হয়, সেক্ষেত্রে কী কী ডিভিশন ছিল। তো মাইক্রোর মধ্যে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে ছিল লেস দ্যান 25 লাখ, আর সার্ভিসের ছিল লেস দ্যান 10 লাখ। স্মলের হচ্ছে 25 to 5 crore, 25 লাখ to 5 crore। ওকে, আর সার্ভিসের ক্ষেত্রে ছিল 10 লাখ to 2 crore। মিডিয়ামের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে হয় 5 crore to 10 crore, আর সার্ভিসের ক্ষেত্রে মিডিয়ামের হয় 2 crore to 5 crore। ঠিক আছে, এইরকমভাবে ডিভিশন করা ছিল যে এত টাকা এরকম থাকলে, এত টাকা থেকে এত টাকার মধ্যে হলে সেটা স্মল হবে, নয়তো মাইক্রো হবে, নয়তো মিডিয়াম হবে। ক্লিয়ার?
বাট এখন ইনভেস্টমেন্ট আর অ্যানুয়াল টার্নওভারের ভিত্তিতে করা হচ্ছে। আর এখন এই আলাদা করে ম্যানুফ্যাকচার বা সার্ভিস বলে কিছু নেই, দুটো একটাই হয়ে গেছে। শুধু মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়ামকে আলাদা করে করা হয়েছে। মাইক্রো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, সেটা সার্ভিস হোক বা ম্যানুফ্যাকচার, বোথ সেম, দুটোর ক্ষেত্রেই একদম একই রয়েছে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত টাকা হতে হবে? ইনভেস্টমেন্ট হতে হবে লেস দ্যান 1 crore আর টার্নওভার হতে হবে লেস দ্যান 5 crore। ঠিক আছে। স্মলের ক্ষেত্রে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট হবে 1 crore to 10 crore, টার্নওভার হবে 5 crore to 50 crore। আর মিডিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে 10 crore to 20 crore হবে ইনভেস্টমেন্ট, আর টার্নওভার হবে লেস দ্যান 100 crore, অর্থাৎ 50 crore to 100 crore, কারণ 50 crore-এর নিচে চলে গেলে সেটা স্মলে কাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে নতুন ক্লাসিফিকেশন। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 3, rupees 20,000 crore subordinate debit for stressed MSME। স্ট্রেস এমএসএমইটা কি না, স্ট্রেস এমএসএমই হচ্ছে অলরেডি যে সমস্ত এমএসএমই কোম্পানি লোন নিয়েছে বাট কোনো কারণে শোধ দিতে পারেনি, কোম্পানি লস হয়ে গেছে, কোম্পানি ডুবে গেছে, সেক্ষেত্রে সেই সমস্ত এমএসএমই কোম্পানিগুলোকে বলা হচ্ছে এখানে স্ট্রেস এমএসএমই। গভর্নমেন্ট কী করবে না, এই কোম্পানিগুলোকেও হেল্প করবে, সাপোর্ট করবে। কিসের মাধ্যমে সাপোর্ট করবে? ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস। এটা এস্টাবলিশ করেছিল মিনিস্ট্রি অফ এমএসএমই অ্যান্ড সিডবি। সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিডবির এটা ফুল ফর্ম, এমএসএমই অ্যান্ড সিডবি মিলে এটা সেট আপ করেছিল প্রপারলি। এই স্ট্রেস এমএসএমই বুঝতে গেলে একটা টপিক বুঝতে হবে, সেটা হচ্ছে এনপিএ। এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। ব্যাঙ্ক যখন কোনো কোম্পানিকে লোন দেয় বা ইনভেস্ট করে, তখন কিসের জন্য এটা ইনভেস্ট করে? কারণ এটার জন্য ইনভেস্ট করে যে কোম্পানিটা তাকে প্রফিট কামিয়ে দেবে, সেটা ইনভেস্ট যেটা করেছিল সেটা পুরো প্রফিট যাতে হয় সেই জন্য সে ইনভেস্ট করেছিল। বাট সাপোজ কোম্পানিটা ডুবে গেল, তখন এটা পসিবল না শোধ করাটা, তার পক্ষে লোন এইভাবেই ডুবে গেল যে সে কোনো কারণেই শোধ করতে পারবে না, নিলাম করে দিলেও শোধ হবে না আর কি। যে টাকাটা ইনভেস্ট অলরেডি করেছিল সেই টাকাটা কোনোভাবেই ব্যাংক এই কোম্পানিটার থেকে নিতে পারছে না, মানে কোম্পানিটাকে পুরোপুরি নিলাম করে দিলেও টাকাটা আসবে না, বা অন্য কোনো কারণেই অন্য কোনোভাবেও সেই টাকাটা কোম্পানি নিতে পারছে না, প্রফিট তো নিতেই পারছে না, যে অরিজিনাল যে অ্যামাউন্টটা দিয়েছিল সেই ক্যাপিটালটাও পাবে না কোনো কারণে। ক্লিয়ার? সেক্ষেত্রে এই যেটা ইনভেস্ট করেছিল সেটাই হয়ে যাচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস অফ দিস ব্যাঙ্ক। ক্লিয়ার? মানে টাকাটা কোনো কারণেই কোনো পারফরমেন্সই করতে পারলো না, এইভাবে বলা যেতে পারে। তো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট 4 নম্বর হচ্ছে Government has announced rupees 2,500 crore for EPF. EPF-টা কি না, Employees Provident Fund, to support business and workers for 3 months more. Under PM Garib Kalyan Yojana, 12% employees contribution and 12% employers contribution was made into EPF previously. কি বলছে না, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মধ্যে 12% পিএফ কাটার একটা ব্যাপার আছে, সিস্টেম আছে। তো এটাই কন্টিনিউ হবে ফর দ্য নেক্সট 3 months, জুন, জুলাই অ্যান্ড অগাস্ট। জুন চলছে, জুন, জুলাই অ্যান্ড অগাস্টে এটা কন্টিনিউ চলবে, যেখানে 12% এমপ্লয়ি যখন কন্ট্রিবিউট করছে সেই অ্যামাউন্টটাই এমপ্লয়ার্সও অর্থাৎ গভর্নমেন্টও দেবে। গভর্নমেন্টও সেই সেম 12% দেবে, অর্থাৎ কারো স্যালারি 100 টাকা হলে 12 টাকা তার স্যালারি থেকে কাটা হবে, আর 12 টাকা কে দেবে না, 12 টাকা দেবে গভর্নমেন্ট, দিয়ে তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। তারপর একটা সার্টেন টাইম পর মার্জিনাল ইন্টারেস্ট সমেত সেই টাকাটা সে ফেরত পাবে। ইট
applied such firm that have 90% workforce earning less than 15,000 a month। কি বলছে না এই সিস্টেমটা সেই সমস্ত ফার্মসের জন্য, সেই সমস্ত কোম্পানির জন্যই অ্যাপ্লিকেবল যেখানে 90% ওয়ার্কার স্যালারি কত হবে, 15,000 টাকার নিচে। ক্লিয়ার? আমরা নেক্সট দেখব নাম্বার 5, government has reduced statutory provident fund contribution of private sector employers and employees from current mandate 12% to 10% for next 3 months, June, July and August। এটা আর আগেরটা গুলিয়ে যেতে পারে, বাট এটা আলাদাভাবে এটা অ্যানাউন্স করা হয়েছে। এটা কিসের জন্য করা হয়েছে না, টু প্রোভাইড মোর টেক হোম স্যালারি। এই কোভিড-19 প্যান্ডামিকের জন্য সবাই চাইছে যাতে হাতে বেশি টাকা থাকে, সেই জন্য হাতে টাকা বেশি রাখার জন্য এমপ্লয়িজদের সেই জন্য গভর্নমেন্ট কী করবে, 12%-এর জায়গায় 10% প্রভিডেন্ট ফান্ড কাটবে। সুতরাং 2% থেকে যাবে বেশি, হাতে থেকে যাবে 2%। ক্লিয়ার? তো এর জন্য গভর্নমেন্টের এস্টিমেটেড কস্ট কত হবে না, 6,750 crore। তবে এখানে যেটা সেন্ট্রাল পিএসইউ আছে অ্যান্ড স্টেট পিএসইউর ক্ষেত্রে কিন্তু 12%ই কাটা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব। নেক্সট হচ্ছে ₹30,000 crore স্পেশাল লিকুইডিটি স্কিম ফর এনবিএফসি, এইচএফসি অ্যান্ড MFIs। এনবিএফসি কি, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ, MFI মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন আর এইচএফসি হাউজিং ফিন্যান্স কোম্পানিজ। ব্যাংকে বলা হচ্ছে এই সমস্ত ইনস্টিটিউশনে যাতে ব্যাংক ইনভেস্ট করে, কিন্তু অনেক সময় এই ধরনের ইনস্টিটিউশনগুলো যদি প্রফিট না কামিয়ে দিতে পারে, এনপিএ যদি বেড়ে যায় ব্যাংকের, সেক্ষেত্রে গভর্নমেন্ট বলছে দিস ইনভেস্টমেন্ট উড বি ফুললি গ্যারেন্টেড বাই গভর্নমেন্ট। যদি এই কোম্পানিজগুলো, এই অর্গানাইজেশনগুলো ব্যাংকে যদি প্রফিট না কামিয়ে দিতে পারে, তাহলে সেই টাকা বা সেই মানি ফ্লোটা কে ক্যারি করবে না, গভর্নমেন্ট সেটাকে ক্যারি করবে। অ্যান্ড আন্ডার দিস স্কিম ব্যাংক উইল বি অ্যালাউড টু ইনভেস্ট থ্রু বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট দুটো ক্ষেত্রেই ব্যাংক কী করবে না, ইনভেস্ট করতে পারবে। আর যদি কোনো কারণে টাকা ডুবে যায়, মানে ব্যাংকে যদি এনপিএ বেড়ে যায়, তাহলে সেটার গ্যারেন্টি নেবে গভর্নমেন্ট। ক্লিয়ার? নেক্সট 7 কি বলছে, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স ₹90,000 crore লিকুইডিটি ফর পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিজ ডিসকম বাই পিএফসি অ্যান্ড আরইসি। পিএফসি কি না, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন, আরইসি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন অ্যান্ড ডিসকম ডিস্ট্রিবিউশন কোম্পানিজ। কি বলছে, এই ধরনের যে ডিস্ট্রিবিউশন কোম্পানিজগুলোর মধ্যে লিকুইডিটি বাড়াবে কত টাকার না, 90,000 crore। ইন্ডিয়া টু প্রাইভেটাইজ অল ইলেকট্রিসিটি ডিসকম ইন ইউনিয়ন টেরিটরি। কি বলছে, ইন্ডিয়া ভেরি সুন ইউনিয়ন টেরিটরিতে যে সমস্ত ডিসকম কোম্পানিজগুলো রয়েছে, ডিসকম যেগুলো রয়েছে, সেগুলোকে প্রাইভেটাইজ করে দেবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব 8 নম্বর, ₹50,000 crore ইকুইটি ইনফিউশন ফর MSME থ্রু ফান্ডস অফ ফান্ড। এই ফান্ডস অফ ফান্ড অর্থাৎ এফওএফটা কি, এটা নতুন কিছুই না, এটা অলরেডি আমাদের এই বছরের বাজেটে অ্যানাউন্স করা হয়েছে। এফওএফ ওয়াজ ফার্স্ট অ্যানাউন্স ইন ইউনিয়ন বাজেট আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ উপেন্দ্র কুমার কমিটি। আমাদের ইউনিয়ন বাজেট 1 ফেব্রুয়ারি 2020-তে অ্যানাউন্স করা হয়েছিল। আর এই এফওএফটা উপেন্দ্র কুমার কমিটির হেড ছিলেন উপেন্দ্র কুমার, তো তার নামেই হয়ে গেছে উপেন্দ্র কুমার কমিটি। এই এফওএফ স্কিমে কি বলা হয়েছে, এফওএফ স্কিম প্রপোজ টু বাই আপ টু 15% ইকুইটি
in MSME with a high credit rating. অর্থাৎ যখন কোনো MSME কোনো উইদাউট গভর্নমেন্টের কোনো লোন ছাড়াই এস্টাবলিশ হয়ে গেছে, কোনো গভর্নমেন্টের কোনো স্কিমের সাহায্য নিয়ে, তখন এবার ইন ফিউচার গিয়ে যদি ওই MSME কোম্পানির ক্যাপিটালের অভাব হয়, ক্যাপিটালের দরকার পড়ে, তখন সে এই ফান্ডস অফ ফান্ড স্কিমটা ইউজ করতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্ট সেই কোম্পানির 15% স্টেক কিনে নেবে, গভর্নমেন্টের হয়ে যাবে, এবং সেই 15% স্টেকের ক্যাপিটাল মানে অর্থাৎ তার টোটাল ক্যাপিটালের 15% কে দেবে না, গভর্নমেন্ট দেবে এই স্কিমের থ্রোতে। সুতরাং সেই MSME কোম্পানিটা একটা স্টেবল কোম্পানি হয়ে যাবে তারপরে, কারণ গভর্নমেন্টের স্টেক যখন সেখানে রয়েছে একটা স্টেবল কোম্পানি হয়ে যাবে। এই স্কিমে এটা বলা হয়েছে, FOF স্কিমে। আমরা নেক্সট দেখে নিচ্ছি 9 নম্বর, রিডাকশন অফ TDS অ্যান্ড TCS বাই 25% from 14th May 2020 to 31st March 2021. TDS की टैक्स डिडक्टेड एट सोर्स, TCS की टैक्स कलेक्शन एट सोर्स। টিডিএসটা তখন অ্যাপ্লাই হয় যখন মানে স্যালারির ওপর অ্যাপ্লাই হয় TDS, আর কোনো বিজনেসের ক্ষেত্রে কাট হয় TCS। ইট অ্যাপ্লিকেবল ওয়্যার TDS levied between 1% to 20% and 11 payments on TCS, মানে TCS এর 11 payments এর মধ্যে যদি থাকেন তাহলে 25% ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে হবে। আর এটা also applied in professional fees, rent, dividend, interest, commission and brokerage। এই সব ক্ষেত্রেও, এই সব প্রফেশনের ক্ষেত্রেও এই 20% ট্যাক্স ডিডাক্ট করা হবে। আর এর কত থেকে কতর মধ্যে, টাইমটাও খুব ইম্পর্টেন্ট, 14th May 2022 31st March 2021 এই টাইমে এটা করা হবে। 25% ট্যাক্স ডিডাক্ট করা হবে কোন কোন ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে। আর যদি 1 to 20% আর এখানে 11 পেমেন্টস মোড রয়েছে তার মধ্যে যদি কোম্পানি পড়ে তাহলে 25% ট্যাক্স ডিডাক্ট করা হবে। নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর, विवाद से विश्वास स्कीम विल बी एक्सटेंडेड अप टू 31st December 2020। विवाद से विश्वासेर लास्ट डेट ছিল 31st July 2020, সেটাকে এক্সটেন্ড করে ডিসেম্বর অবধি করা হয়েছে। নেক্সট বলছে অল সেন্ট্রাল এজেন্সি উইল গেট এক্সটেনশন আপ টু 6 months টু কমপ্লিট দেয়ার কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। অ্যান্ড 12 বলছে রেজিস্ট্রেশন অ্যান্ড কমপ্লিটেশন ডেট অফ রিয়েল এস্টেট প্রজেক্ট আন্ডার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি হ্যাজ অলসো এক্সটেন্ডেড আপ টু 6 months। কত দিনের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে না, 6 month রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে তাদের টেনিয়ারটাকে, যে প্রজেক্টটা নিয়েছিল যেই ডেট হোক না কেন সেই ডেট থেকে 6 month এক্সটেন্ড করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব। আমরা এখন চলে এসেছি পার্ট 2তে। এতক্ষণ ধরে আমরা পার্ট 1-এ ছিলাম। পার্ট 1 অর্থাৎ MSME, রিয়েল এস্টেট, এই সবগুলো এটসেট্রা, এই সবগুলো টপিক ওখানে ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আমরা এসেছি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মাইগ্রেন্ট ওয়ার্কার্স নিয়ে এখন সারা দেশে খুবই অবস্থা খারাপ। প্রচুর মানুষ খুবই বাজেভাবে, বিধ্বস্তভাবে একটা স্টেট থেকে একটা স্টেটে যাচ্ছেন, তা সেই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। সুতরাং এইটা খুবই ইম্পর্টেন্ট বলা যায়। আমরা দেখব এক্ষেত্রে 1 নেশন 1 রেশন কার্ড স্কিমটা অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। এটা কমপ্লিটলি ইমপ্লিমেন্ট হয়ে যাবে পুরো দেশে মার্চ 2021 মধ্যে, পুরোপুরি ফুললি অ্যাপ্লাই হয়ে যাবে। 1 নেশন 1 রেশন কার্ড মানে কি না, কোনো মানুষ যদি সাপোজ কোনো মানুষ ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গ থাকে, কিন্তু তাকে কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণে অন্য কোনো রাজ্যে গিয়ে থাকতে হচ্ছে। সে সাপোজ মহারাষ্ট্রে গিয়ে থাকলো বা গুজরাটে থাকলো বা দিল্লিতে গিয়ে থাকলো, তখন তার যে রেশন কার্ডটা, এখানকার রেশন কার্ড নেই, সে ওখান থেকে রেশন তুলতে পারবে। যে কোনো স্টেটেই যাক না কেন সব জায়গা থেকেই তুলতে পারবে। এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, মানে
ডিটেলসে। নেক্সট বলা হচ্ছে পার মান্থ 5 কেজি গ্রেনস পার পারসন, 1 কেজি চানা পার ফ্যামিলি ফর 2 months। নেক্সট 2 months এটা দেওয়া হবে। মুদ্রা লোনের জন্য 1,500 কোটি টাকা অ্যালট করা হয়েছে। অ্যান্ড অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং আন্ডার পিএম আবাস যোজনা, এটাও অলরেডি ছিল পিএম আবাস যোজনা, এটাই আবার বলা হয়েছে। নেক্সট বলা হচ্ছে ₹6,000 crore অ্যালোকেটেড ফর আদিবাসী অ্যান্ড ট্রাইবাল টু বুস্ট এমপ্লয়মেন্ট, অর্থাৎ আদিবাসী এবং উপজাতি গোষ্ঠীদের যারা আরও এমপ্লয়মেন্ট ওরা পায়, আরও কাজ পায়, সেই জন্য 6,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। 6 নম্বর বলছে ₹11,000 crore রিলিজ ফর স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, কিসের জন্য না ফর সেটিং আপ শেল্টার ফর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তাদের যাতে একটা শেল্টার হোম তাদেরকে প্রোভাইড করা হয়, সেই জন্য 11,000 কোটি টাকা স্টেট ডিজাস্টার ফান্ডে অ্যালোকেট করা হয়েছে, রিলিজ করা হয়েছে। নেক্সট দেখে নেব। নেক্সট আমরা পার্ট 3তে চলে এসেছি। পার্ট 2টা মাইগ্রেন্ট ওয়ার্কার্সের, এই কটা পয়েন্টই ইম্পর্টেন্ট। তারপর পার্ট 3তে এগ্রিকালচারে কি বলছে, থ্রু নাবার্ড গভর্নমেন্ট উইল প্রোভাইড ₹1 lakh crore এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড টু ফার্মার্স। নাবার্ড কি, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা সেট আপ করা হয়েছিল 1982-তে। এই চেয়ারপারসন কি এখন হর্ষ কুমার বনওয়ালা চেয়ারপারসন। তো নাবার্ডের মাধ্যমে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটা অ্যালোকেট করা হয়েছে, যেখানে 1 লাখ কোটি টাকা ফার্মার্সদের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, লোন প্রোভাইড করা হবে বেসিক্যালি। 2 নম্বর হচ্ছে 10,000 crore ফর মাইক্রো ফুড এন্টারপ্রাইজেস, এটা তো ডিরেক্টলি ফার্মার্সদের দেওয়া হয়েছে। এবার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে, যে সমস্ত ছোটো ছোটো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে 10,000 কোটি টাকা দেওয়া হবে। 13,343 crore ফর ন্যাশনাল অ্যানিমাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। কি বলা হচ্ছে না, ন্যাশনাল অ্যানিমাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে 13,343 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। 20,000 কোটি টাকা ফর ফিশারম্যান থ্রু পিএম মৎস্য সম্পদা যোজনা। পিএম মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে 20,000 কোটি টাকা ফিশারম্যানদের জন্য অ্যালোকেট করা হয়েছে। 4,000 কোটি টাকা হার্বাল কাল্টিভেশনের জন্য, যাতে আমরা আরও বেশি করে হার্বালসের উপর কাজ করতে পারি, তার জন্য মানে আমাদের এখন প্রেজেন্ট গভর্নমেন্ট হার্বালস, আয়ুর্বেদিক, ইউনানি এগুলো নিয়ে খুবই কাজ করতে চাইছে। এই জন্য আয়ুষ মন্ত্রালয়ে সেট আপ করা হয়েছে। তো চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি মেডিসিনের ওপর আরও বেশি করে কাজ করা হয়, সেই জন্য 4,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 6, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955কে চেঞ্জ করা হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে টু প্রোভাইড মার্কেটিং চয়েস অ্যান্ড প্রাইস রিল্যাক্সেশন টু ফার্মার্স। এর জন্য ইনাম পোর্টাল লঞ্চ করেছে সরকার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955টা এখন খুব ইম্পর্টেন্ট, কারণ এই এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955টাকে চেঞ্জ করে আমাদের করোনা বা কোভিড-19 যে সমস্ত ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলো কি এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এগুলো সব এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং নাম্বার 8, জিরো বেসড ফার্মিং অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারির ওপর ফোকাস করা হয়েছে। সরকার বলছে যে বেশি করে পশু পালন করতে, এবং জিরো বেসড ফার্মিং মানে কি,
যদি কোনো চাষির কাছে কোনো টাকা পয়সা না থাকে তাহলে সে একদম জিরো ক্যাপিটাল নিয়ে কীভাবে অনেক বেশি করে শস্য উৎপাদন করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে, সেটার ওপর চাষিদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে। এর নাম হচ্ছে অপারেশন গ্রিন। এই অপারেশন গ্রিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় চাষিদেরকে ট্রেন করা হচ্ছে তারা কীভাবে জিরো বেসড ফার্মিং অর্থাৎ জিরো ক্যাপিটাল নিয়ে চাষ করতে পারে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব, আমরা পার্ট 4-এ চলে এসেছি, লাস্ট পার্ট। এখানে ডিফেন্স, কোল, মিনারেল অ্যান্ড সিভিল এভিয়েশনের ব্যাপারে বলা হয়েছে পার্ট 4-এ। ফার্স্ট আমরা দেখে নেব কমার্শিয়াল মাইনিং উইল স্টার্ট ইন কোল সেক্টর। কোল সেক্টরে কমার্শিয়ালাইজড চেষ্টা করা হচ্ছে। কোল ইন্ডিয়াকে টার্গেট দেওয়া রয়েছে 1 বিলিয়ন কোল প্রোডাকশন বাই 2023 to 2024। 2023-2024 মধ্যে 1 বিলিয়ন কোল প্রোডাকশন করতে হবে কোল ইন্ডিয়াকে। তার জন্য কমার্শিয়াল মাইনিংও স্টার্ট করা হবে, মানে প্রাইভেট কোম্পানি থেকে লোক নিয়ে এসে মাইনিং করা হবে। কোল ইন্ডিয়াও মানে মাইনিং করবে, বাট প্রাইভেট কোম্পানিরাও ইনভলভ হবে এতে। নেক্সট হচ্ছে ইনক্রিজ অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি রিফর্ম ইন মিনারেল সেক্টর। 3 নম্বর বলছে সেলফ রিলায়েন্স ইন ডিফেন্স স্পেসিফিক্যালি ইন প্রোডাকশন, মানে ডিফেন্সের জন্য যে সমস্ত ইকুইপমেন্টগুলো তো প্রয়োজন হয় সেই সমস্ত ইকুইপমেন্টগুলো যাতে আমরা ভারতেই তৈরি করতে পারি তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাইং টু ইনক্রিজ ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট থ্রু PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এয়ারপোর্টগুলোকে আরও বেটার করার চেষ্টা করা হচ্ছে। বুস্টিং প্রাইভেট পার্টিসিপেশন ইন স্পেস অ্যাক্টিভিটির মধ্যে প্রাইভেট পার্টিসিপেশন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের ইসরো স্পেস অ্যাক্টিভিটিতে খুবই ভালো কাজ করছে। অন্যান্য প্রাইভেট কোম্পানি বা অন্যান্য যেমন নাসাও কিছুদিন আগে ইসরোকে 2টো স্যাটেলাইট বানিয়ে নেওয়ার অর্ডার দিয়েছিল। তো এরকম যাতে আরও বাইরে থেকে নাসা অর্ডার পায় তার জন্য আরও প্রাইভেট পার্টিসিপেশনগুলো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়া ট্রাইং টু বি আ গ্লোবাল হাব ফর এয়ারক্রাফট মেনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহাউল, MRO। কি বলছে, যে সমস্ত এয়ারক্রাফট আমরা অন্যান্য দেশ থেকে, স্পেশালি আমরা রিসেন্টলি কী নিয়েছিলাম, বোয়িং নিয়েছিলাম। কোথা থেকে না, USA থেকে আমরা বোয়িং নিয়েছিলাম। তো USA কি করে না কয়েক মাস অন্তর অন্তর এর সফটওয়্যার আপডেট করে দেয়। ফলে USA থেকে আমাদেরকে নতুন ইঞ্জিনিয়ার নিয়ে এসে এখানে সফটওয়্যার আপডেট করতে হয়, ট্রেনিং দিতে হয়, বা আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ারদের পাঠাতে হয় USA-তে যাতে তারা সব কিছু শিখে আসতে পারে। এর জন্য প্রায় কয়েকশো কোটি টাকা খরচা হয়ে যেত শুধুমাত্র এই মেনটেন্যান্স, রিপেয়ারিংয়ে এইসবের জন্য। যাতে এটা না হয়, এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়া কি চেষ্টা করছে না, এই এয়ারক্রাফট মেনটেন্যান্স, রিপেয়ারের জন্য ইন্ডিয়াতেই একটা গ্লোবাল হাব বানানোর চেষ্টা করা হচ্ছে, যাতে ইন ফিউচার ইন্ডিয়া নিজের রিকোয়ারমেন্টসগুলো যেমন পূরণ করবে সেরকমই অন্যান্য দেশে এক্সপোর্ট করবে। আমাদের চেষ্টা করা হচ্ছে স্পেশালি যে আমরা আমাদের ইম্পোর্টটাকে কমিয়ে আস্তে আস্তে আমরা এক্সপোর্টে যাতে আরও বেশি করে জোর দিতে পারি, সেই জন্য চেষ্টা করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সাম ওরিয়েন্টেড ডেটা রাখার চেষ্টা করা হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, এবং কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটাও লিখে জানাতে পারো। আমরা চেষ্টা করব আমাদের পরের ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।